হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা ওয়েব নিয়ে ডিসকাস করব। এখানে আমরা শুধুমাত্র ওয়েবের বেসিক্স নিয়ে আলোচনা করব, মানে ওয়েব কাকে বলে, ওয়েব তৈরি কিভাবে হয়, ওয়েব কত রকমের হয়। তো চলো বেশি কিছু দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। সব থেকে প্রথমে যেটা বুঝতে হবে, ওয়েব ব্যাপারটা কি, হচ্ছেটা কি। ওয়েব মানে ব্যাপারটা কি হচ্ছে। দেখো, ধরা যাক এইখানে একটা পার্টিকেল রয়েছে, ঠিক আছে। এখানে একটা পার্টিকেল এ রয়েছে, এখানে একটা পার্টিকেল বি রয়েছে, আর এখানে একটা পার্টিকেল সি রয়েছে। ধরা যাক আমি এ বিন্দুতে একটা ভাইব্রেশন তৈরি করলাম। লক্ষ্য করে দেখো, সিম্পল হারমোনিক মোশনে কি পড়েছিল, সেইখানে পার্টিকেল ভাইব্রেট করছিল। ভাইব্রেট মানে কি, পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছিল, সেইখানে ফ্রিকোয়েন্সিটা কম ছিল। ফ্রিকোয়েন্সি কম হলে সেটাকে সিম্পল হারমোনিক মোশন বলবো, আর যখনই সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়ে যাবে সেটাকে ভাইব্রেশন বলবো। তো যেহেতু আমি সিম্পল হারমোনিক মোশন টার্মটার সঙ্গে অভ্যস্ত, তাই জন্য আমি সিম্পল হারমোনিক মোশনই বলছি। ধরা যাক এ পার্টিকেলের উপরে এনার্জি দেওয়ার জন্য এ পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, মানে এ পার্টিকেলের সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ পারপেন্ডিকুলার ডাইরেকশনে। আর এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, ধরে নাও এ বি আর সি এদের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করছে, মানে এ বি আর সি এই তিনটে মলিকিউলসের মধ্যে আকর্ষণ বলের মানটা অনেক বেশি। তো লক্ষ্য করে দেখো, এটাকে যদি ভাইব্রেট করাই, এটাকে মানে এটা যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, যেহেতু এ ওপরের দিকে যাচ্ছে আর এর সঙ্গে বি এর আকর্ষণ বলের মানটা অনেক বেশি রয়েছে, তাই জন্য এ যদি ওপরের দিকে যায়, তাহলে এ যখন উপরে যাবে তখন এ চাইবে আমার সঙ্গে বিটাও উপরের দিকে চলুক। আমার বলার বক্তব্য হচ্ছে, এটাকে যদি ভাইব্রেট করাই তাহলে বিটাও ভাইব্রেট করবে। কেন? কারণ এর সঙ্গে বি এর আকর্ষণ বলটা অনেক বেশি। ইমাজিন করো এ বি সি তিনটে মানুষ, ঠিক আছে, আর এরা তিনজনে শক্ত করে কিন্তু হাতটা ধরে আছে। যদি এ মানুষটাকে বলি তুমি ওপরের দিকে ওঠো, আর যেহেতু এর সঙ্গে বি এর হাতটা শক্ত করে বাঁধা আছে, তাহলে স্বাভাবিক এ যদি উপরের দিকে ওঠে, এ উপরের দিকে ওঠার সময় বিকেও সে উপরের দিকে নিয়ে যাবে। অর্থাৎ এ যদি ভাইব্রেট করে বাধ্য হবে বি ভাইব্রেট করতে। কেন? কারণ তাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করছে। সিমিলারলি বি যদি ভাইব্রেট করতে শুরু করে তাহলে সিও ভাইব্রেট করবে। কেন? কারণ সি এর মধ্যে বি এর সঙ্গে সিওরও একটা তীব্র আকর্ষণ বল কাজ করছে। তার মানে এতে যদি ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটা বিতেও ট্রান্সফার হবে, আর সেই ভাইব্রেশনটা তোমার সিতেও ট্রান্সফার হবে। বুঝতে পারছো? সিমিলারলি আমি যদি তিনটের জায়গাতে যদি আমি 300টা পার্টিকেল নিই, ধরো আমি 300খানা পার্টিকেল নিয়েছি, এইখানে হচ্ছে একটা পার্টিকেল আছে, এইখানে একটা পার্টিকেল আছে, এইখানে একটা পার্টিকেল আছে, এরকম করে পার্টিকেলগুলো সাজানো রয়েছে। আমার পক্ষে তো বোর্ডে 300টা পার্টিকেল আঁকা পসিবল নয়, তুমি ইমাজিন করে নাও এরকম লাইন বাই লাইন পার্টিকেল রয়েছে। আর এগুলো হচ্ছে মিডিয়ামের পার্টিকেল, ধরে নাও না সলিড মিডিয়াম। আর তোমরা জানো যে কঠিন পদার্থের ক্ষেত্রে বা সলিডের ক্ষেত্রে মলিকিউলস টু মলিকিউলস আকর্ষণ বলের মানটা খুব বেশি হয়। আর আকর্ষণ বলের মানটা খুব বেশি হওয়ার জন্য যদি আমি এতে ভাইব্রেশন শুরু করাই, তাহলে লাস্টে যে মলিকিউল বসে আছে সেও কিন্তু ভাইব্রেশন করা শুরু করবে, অর্থাৎ সেও কিন্তু সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করা শুরু করবে, তাই না? তার মানে আমার বলার বক্তব্য, আমি যদি মিডিয়ামের কোনো একটা বিন্দুতে এনার্জি ট্রান্সফার করি, তাহলে সেই এনার্জিটা আস্তে আস্তে মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করবে। এই যে ঘটনা, আমি মিডিয়ামের কোনো একটা বিন্দুতে এনার্জি ট্রান্সফার করলাম, সেই এনার্জিটা আস্তে আস্তে মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে, এইটাকেই ওয়েভ বলে। বুঝতে পেরেছো? এখন পরীক্ষায় লিখবে কি, দেখো আমি আমার যেহেতু উদ্দেশ্য যেই নিটের জন্য পড়ানো, আর তোমাদের প্রশ্ন যেহেতু ইংরেজিতেই হয়, তাই জন্য আমি ডেফিনেশনটাও ইংরেজিতেই এখানে লিখেছি, ঠিক আছে। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে বাংলা ভাষায় সুন্দর বানিয়ে লিখতে পারবে, বা বইয়ের যদি হেল্প নাও তাহলে আশা করছি তোমাদের সংজ্ঞা লিখতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, ওয়েবের সংজ্ঞাটা আমি কি বলেছি,
বলছে এ ওয়েভ ইজ এ রিপিটিং অ্যান্ড অসিলেটরি ডিস্টারবেন্স। রিপিটিং কথাটা বলছে কেন? তোমরা সিম্পল হারমোনিক মোশনে পড়েছিলে, যদি পার্টিকেলকে একবার ভাইব্রেট করে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই ভাইব্রেশনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে যদি এনার্জির লস না হয়। তাই তো পড়েছিলাম। আর হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন পরেই কিন্তু ওয়েভটা করবে। সিম্পল হারমোনিক মোশন পড়া না থাকলে কিন্তু ওয়েভ করতে পারবে না, করাটা বৃথা হবে, ভালো করে বুঝতে পারবে না। তাহলে দেখো, সিম্পল হারমোনিক মোশনে পড়েছিলাম যদি কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, কোনো যদি নন কনজারভেটিভ ফোর্স না থাকে, বা কোনো অপচয়ী বল যদি না থাকে, তাহলে কোনো একটা পার্টিকেলকে একবার যদি ভাইব্রেট করিয়ে ছেড়ে দাও, একবার যদি এনার্জি দিয়ে ছেড়ে দাও, তাহলে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এরকম কোনো পার্টিকেলের টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে। টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকার জন্য সে আজীবনকাল কিন্তু ভাইব্রেট করতেই থাকবে। তাহলে যদি এইখানেও যদি কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, একে যদি একবার ভাইব্রেট করিয়ে ছেড়ে দিই, তাহলে তার সঙ্গে সঙ্গে এরাও ভাইব্রেট করতে শুরু করবে। আর যেহেতু এইখানে কোনো অপচয়ী বল নেই বা ডিসিপেটিভ ফোর্স নেই, তাই জন্য একবার যদি ভাইব্রেশন করিয়ে দাও, এটা কিন্তু আজীবনকাল ভাইব্রেশন করতেই থাকবে। তাই জন্য রিপিটিং কথাটা বলা আছে। তাহলে ওয়েভ কি? এ ওয়েভ ইজ এ রিপিটিং অ্যান্ড অসিলেটরি ডিস্টারবেন্স। অসিলেটরি মানে বুঝতে পারছো, অসিলেশন মানে আমি আর বোঝাতে চাইছি না, যদি সিম্পল হারমোনিক মোশন দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে এ ওয়েভ ইজ এ রিপিটিং অ্যান্ড অসিলেটরি ডিস্টারবেন্স দ্যাট ট্রাভেলস থ্রু স্পেস অর এ মিডিয়াম। স্বাভাবিক, এই যে এই ডিস্টারবেন্সটা কিন্তু স্পেসের মধ্য দিয়ে বা মিডিয়ামের মধ্য দিয়ে সুন্দর প্রোপাগেট করছে, ক্যারিং এনার্জি। স্বাভাবিক, এইখানে যদি এনার্জিটা যদি আমি দিই, তাহলে এনার্জিটা আস্তে আস্তে কিন্তু মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে। তাহলে এই যে ডিস্টারবেন্সটা, সেটা এনার্জি ক্যারি করছে উইথাউট ট্রান্সপোর্টিং ম্যাটার। দেখো, আমি যে এইখানে এনার্জিটা অ্যাপ্লাই করেছিলাম, বা এক জায়গা থেকে তো অন্য জায়গাতে যাচ্ছে, এনার্জি যাচ্ছে, কিন্তু পার্টিকেলগুলো কি এখান থেকে এখানে যাচ্ছে? পার্টিকেল তো যায়নি। তার মানে ওয়েভ কি? ওয়েভ হচ্ছে কোনো একটা মানে ওয়েভ হচ্ছে একটা অসিলেটরি ডিস্টারবেন্স, যেটা এক জায়গা থেকে অন্য জায়গাতে এনার্জি ক্যারি করে, কিন্তু এনার্জিটাকে ছড়িয়ে দেওয়ার সময় পার্টিকেলগুলো কিন্তু কখনোই ট্রান্সপোর্ট হয় না, পার্টিকেলগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে কখনোই যাবে না। আশা করছি ওয়েভ মানে তোমরা কি বুঝতে পেরেছো। এবারে নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে কত রকমের ওয়েভ হয়। ওয়েভ কত রকমের হয় সেটা তোমাকে বুঝতে হবে। দেখো, ওয়েভের অনেকগুলো প্রকার হয়, তুমি ডিপেন্ড করছো তুমি প্রকারভেদটা করছো কীভাবে। তার পদ্ধতির সাহায্যে তুমি ওয়েভটাকে ক্লাসিফাই করতে পারো। ডিপেন্ড করছে নেসেসিটি অফ মিডিয়াম। নেসেসিটি অফ মিডিয়াম মানে কি? সব রকম ওয়েভের প্রোপাগেশনের জন্য কিন্তু মিডিয়ামের প্রয়োজন হয় না। কিছু কিছু ওয়েভ আছে যারা মিডিয়ামের মধ্য দিয়ে যাদের প্রোপাগেশনের জন্য বা যাদের ছড়িয়ে পড়ার জন্য মিডিয়ামের প্রয়োজন হয়। আর এমন কিছু কিছু ওয়েভ আছে যাদের ছড়িয়ে পড়ার জন্য কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। যাদের মিডিয়ামের প্রয়োজন হয় তাদেরকে আমি বলবো ইলাস্টিক অর মেকানিক্যাল ওয়েভ। তাহলে মেকানিক্যাল ওয়েভ মানে কি? মেকানিক্যাল ওয়েভ হচ্ছে সেই ওয়েভ যেগুলোর ছড়িয়ে পড়ার জন্য মিডিয়ামের প্রয়োজন হয়। এই যেমন শব্দ, আমি কথা বলছি, আজকে বায়ু মাধ্যম আছে বলেই শব্দটা কিন্তু এইখান থেকে এইখানে যাচ্ছে। বায়ু মাধ্যম আছে বলেই আমি যে এইখানে মুখ দিয়ে কথা বলছি, এই কথাটা কিন্তু এই মাইকের মধ্য দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কিন্তু কথা বলতে পারতাম না। তাই জন্য চাঁদে হচ্ছে কেউ কথা বললে শুনতে পাবে না, তাই ইশারা করে কথা বলতে হয়। নন মেকানিক্যাল ওয়েভ মানে কি? নন মেকানিক্যাল ওয়েভ মানে যে ওয়েভগুলো প্রোপাগেট করার জন্য বা ছড়িয়ে পড়ার জন্য কিন্তু মিডিয়ামের প্রয়োজন হয় না। এক্সাম্পল কি হতে পারে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে এই লাইট আসছে, আজকে যদি এখানে বায়ু মাধ্যম না থাকতো তাহলে কিন্তু লাইট ছড়িয়ে পড়তো নাকি? অবশ্যই ছড়িয়ে পড়তো। তাহলে লাইটের প্রোপাগেশনের জন্য কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। আজকে ধরো কোনো একটা বস্তুকে আমি হিট করেছি, তার টেম্পারেচার খুব হাই আছে, স্বাভাবিক সে হিট রেডিয়েট করবে অল পসিবল ডাইরেকশনে। এই যে হিট যে রেডিয়েট করছে, এই হিট রেডিয়েশনের জন্য কি কোনো মিডিয়ামের প্রয়োজন হচ্ছে? আজকে বায়ুমাধ্যম আছে তাহলেও হিট ছড়াচ্ছে চারিদিকে, সে হিটকে ছাড়তে পারছে, হিটটা ওয়েভের আকারে চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদি কোনো মিডিয়াম না থাকতো তাহলেও কিন্তু হিট কিন্তু মিডিয়ামে মানে শূন্যস্থানের মধ্য দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়তো। তাহলে বুঝতে পারলে তোমরা, যদি তোমার মিডিয়ামের প্রয়োজন হয় তাহলে সেটাকে মেকানিক্যাল ওয়েভ অর ইলাস্টিক ওয়েভ বলবো, আর যদি মিডিয়ামের প্রয়োজন না হয় তাহলে সেটাকে আমরা নন মেকানিক্যাল ওয়েভ বলবো। এবারে হচ্ছে প্রোপাগেশন অফ এনার্জি। এখন কিছু কিছু ওয়েভ আছে যারা এনার্জি একটা জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারে, যারা হচ্ছে মানে যদি ওয়েভটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সেগুলোকে বলবো প্রোগ্রেসিভ ওয়েভ।
আর যে ওয়েভগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, একটা জায়গাতে স্থির হয়ে যায়, সেইগুলোকে বলবো স্টেশনারি ওয়েভ। তোমাদেরকে এখন কিন্তু এগুলোকে মুখস্থ করতে হবে। আজকে এটা তো ওয়েভের 1 নাম্বার লেকচার। এখানে জাস্ট আমি ইন্ট্রোডিউস করছি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ সম্পর্কে। প্রত্যেকটা ওয়েভ কিভাবে তৈরি হচ্ছে বিস্তারিত আলোচনা কিন্তু পরবর্তী লেকচারে কিন্তু হবে। জাস্ট আমি ওয়েভগুলোকে ইন্ট্রোডিউস করছি। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ কি? যে ওয়েভগুলো মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, অর্থাৎ এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এই ধরনের ওয়েভগুলোকে বলা হবে প্রোগ্রেসিভ ওয়েভ। স্টেশনারি ওয়েভ কি? স্টেশনারি ওয়েভ হচ্ছে যে ওয়েভ মিডিয়ামের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে না, এক জায়গায় স্থির হয়ে রয়ে যায়, এগুলোকে বলবো স্টেশনারি ওয়েভ। তুমি যখন পরে পড়াবো তখন দেখতে পাবে যে প্রোগ্রেসিভ ওয়েভে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল কিন্তু সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে এবং প্রত্যেকের কিন্তু অ্যামপ্লিটিউডের মান কিন্তু সমান হবে। স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা পার্টিকেল তো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে, কিন্তু প্রত্যেকের অ্যামপ্লিটিউডের মান কিন্তু ডিফারেন্ট হয়। এগুলো পরবর্তীকালে আমরা পড়বো, জাস্ট তোমরা এখন জেনে রাখো। তাহলে প্রোগ্রেসিভ মানে যে প্রোপাগেট করতে পারবে, স্টেশনারি মানে যে স্থির থাকবে, যে এক জায়গাতে স্থির থাকবে, ঠিক আছে। এরপর ডাইমেনশনের উপর ভিত্তি করে ওয়েভকে তিন রকমভাবে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে 1 ডাইমেনশনাল ওয়েভ। যদি ওয়েভ শুধুমাত্র একটা ডাইরেকশন বরাবর ছড়িয়ে পড়ে সেটাকে বলবো 1 ডাইমেনশনাল ওয়েভ। যেমন ধরো স্ট্রিংয়ে একটা ধরো গিটারের যে তারটাকে যদি টান করে রেখে দিই, আমি এক জায়গায় যদি আমি ওয়েভ তৈরি করি বা এক জায়গাতে যদি ডিস্টারবেন্সটা দিই, তাহলে ওয়েভটা কিন্তু স্ট্রিংয়ের লেন্থ বরাবরই ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে 1 ডাইমেনশনাল ওয়েভ। 2 ডাইমেনশনাল ওয়েভ কি? 2 ডাইমেনশনাল ওয়েভ কি? ধরো তুমি পুকুরে একটা পাথর ফেললে, সেখানে ওয়েভ তৈরি হলো, ওই ওয়েভটা কিন্তু মানে পুকুরের সারফেস বরাবর চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই এটা হয়ে গেল 2 ডাইমেনশনাল ওয়েভ। মানে একটা ক্ষেত্রফল বরাবর ছড়িয়ে পড়ছে, তাহলে এটা হয়ে গেল 2 ডাইমেনশনাল ওয়েভ। 3 ডাইমেনশনাল ওয়েভ কি? এই যে আমি কথা বলছি, বা ধরো 3 ডাইমেনশনাল স্পেসে একটা বাল্বকে রেখেছো তুমি, ওই বাল্ব থেকে লাইট কিন্তু অল পসিবল ডাইরেকশনে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এক্স অক্ষ বরাবরে ছড়াচ্ছে, ওয়াই অক্ষ বরাবরে ছড়াচ্ছে, জেড অক্ষ বরাবরে ছড়াচ্ছে। তো এই ধরনের ওয়েভকে 3 ডাইমেনশনাল ওয়েভ বলবো। এবারে হচ্ছে ভাইব্রেশন অফ পার্টিকেল। ডিপেন্ড করছে যে পার্টিকেলের ভাইব্রেশন কোন ডাইরেকশনে হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা ওয়েভকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, একটা হচ্ছে স্টেশনারি ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ মানে কি? যদি পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন ওয়েভ যেদিকে প্রোপাগেট করছে তার সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, ধরা যাক ওয়েভ প্রোপাগেট করছে এই ডাইরেকশন বরাবর, ঠিক আছে, ওয়েভ প্রোপাগেট করছে এক্স ডাইরেকশন বরাবর, আর পার্টিকেল ভাইব্রেট করছে ওয়াই ডাইরেকশন বরাবর। যদি পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন ওয়েভের ওয়েভ প্রোপাগেশনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ পার্টিকেল ওয়েভ যেদিকে প্রোপাগেট করছে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর যদি ভাইব্রেট করে, তাহলে সেগুলোকে বলা হবে ট্রান্সভার্স ওয়েভ। বুঝতে পেরেছো? যেটাকে আমরা বাংলাতে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। মানে পার্টিকেল যদি ওয়াই অক্ষ বরাবর ভাইব্রেট করে তাহলে ওয়েভ কিন্তু হয় এক্স অক্ষ না হলে জেড অক্ষ বরাবর প্রোপাগেট করবে। আরেকটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ মানে কি? যদি পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন আর ওয়েভের প্রোপাগেশনের ডাইরেকশন যদি সেম হয়, পার্টিকেল যদি এক্স ডাইরেকশনে ভাইব্রেট করে আর ওয়েভকেও তাহলে এক্স ডাইরেকশন বরাবরই প্রোপাগেট করতে হবে। মানে পার্টিকেল যদি এক্স ডাইরেকশনে ভাইব্রেট করে আর যদি ওয়েভ প্রোপাগেটও যদি এক্স ডাইরেকশন বরাবরই করে, তাহলে এই ধরনের ওয়েভকে বলা হবে লংগিটিউডিনাল ওয়েভ। যদি পার্টিকেল ওয়াই ডাইরেকশন বরাবর ভাইব্রেট করে আর যদি ওয়েভটাও যদি ওয়াই ডাইরেকশন বরাবরই যায়, তাহলে এই ধরনের ওয়েভকে বলা হবে লংগিটিউডিনাল ওয়েভ। তার মানে লংগিটিউডিনাল ওয়েভ মানে কি? পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন আর ওয়েভ প্রোপাগেশনের ডাইরেকশন যদি সেম হয় তাহলে সেই ওয়েভকে বলা হবে লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে একবার রিভাইজ করিয়ে দিই। প্রথমে পড়লাম ইলাস্টিক ওয়েভ, ইলাস্টিক অর মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ মানে কি? যেগুলো প্রোপাগেশনের জন্য মিডিয়ামের প্রয়োজন হয় সেগুলোকে বলবো মেকানিক্যাল ওয়েভ অর ইলাস্টিক ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ কি? মানে যাদের কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না প্রোপাগেশনের জন্য। প্রোগ্রেসিভ ওয়েভ মানে কি? যে ওয়েভগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রাভেল করতে পারে সেগুলোকে বলবো প্রোগ্রেসিভ ওয়েভ। স্টেশনারি ওয়েভ মানে কি? যে ওয়েভটা মিডিয়ামের একটা জায়গাতে দাঁড়িয়ে থেকে যায়, প্রোপাগেট করতে পারে না, সেগুলোকে বলবো স্টেশনারি ওয়েভ। 1 ডাইমেনশনাল ওয়েভ মানে শুধুমাত্র একটা ডাইরেকশন বরাবর প্রোপাগেট করবে, যেমন ওয়েভ ইন স্ট্রিং। 2 ডাইমেনশনাল ওয়েভ মানে
পার্টিকেলস মানে ওয়েভটা শুধু দুটো ডাইরেকশন বরাবর প্রপাগেট করবে, অর্থাৎ একটা সারফেস বরাবর প্রপাগেট করবে। যেমন এক্সাম্পল, পুকুরে তুমি ঢিল ছুঁড়ে দিলে, ঢিল ছোড়ার জন্য যে ওয়েভ তৈরি হলো সেটা শুধুমাত্র পুকুরের সারফেস বরাবর প্রপাগেট করছে, তাহলে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ওয়েভ। আর 3 ডাইমেনশনাল ওয়েভ মানে কি, ধরো কোনো 3D স্পেসে কোনো জায়গাতে একটা বাল্ব রেখে দিয়েছো, আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ছড়াচ্ছে, ওয়াই অক্ষ বরাবর ছড়াচ্ছে এবং জেড অক্ষ বরাবর ছড়াচ্ছে। এই যে 3টে ডাইমেনশন বরাবর ছড়াচ্ছে, তো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ কি? ট্রান্সভার্স ওয়েভ মানে হচ্ছে যদি পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন আর ওয়েভ প্রপাগেশনের ডাইরেকশন যদি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে সেটাকে ট্রান্সভার্স ওয়েভ বলবো। আর লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে কি, যদি পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন আর ওয়েভ প্রপাগেশনের ডাইরেকশন একে অপরের সঙ্গে প্যারালাল হয় তাহলে সেটাকে বলবো আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ। চলো এতটা নোট ডাউন করো, তারপরে নেক্সট বলছি। এই দেখো, এতগুলো প্রকার পড়লাম, এতগুলো প্রকারের মধ্যে শুধুমাত্র মেকানিক্যাল ওয়েভ আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, নন মেকানিক্যাল ওয়েভ কিন্তু ক্লাস 12-এ রয়েছে। তাহলে আমরা এখন যতগুলো ওয়েভ সম্পর্কে আলোচনা করব সেগুলো কিন্তু মেকানিক্যাল ওয়েভ হবে। হ্যাঁ, মেকানিক্যাল ওয়েভ হবে। দেখো, এবারে মেকানিক্যাল ওয়েভের আমি শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভ নিয়ে ডিসকাস করছি। দেখো, ট্রান্সভার্স ওয়েভ মানে কি, এই মাত্র বললাম ওয়েভ যেদিকে প্রপাগেট করছে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর যদি মিডিয়ামের পার্টিকেল ভাইব্রেট করে তাহলে সেই ওয়েভকে বলবো ট্রান্সভার্স ওয়েভ। এখন ধরো ওয়েভ তো বললাম, ধরো এক্স ডাইরেকশন বরাবর হচ্ছে ওয়েভ প্রপাগেট করছে, ঠিক আছে। দেখো, t=0 সময়ে আমি এই এ পার্টিকেলের উপর এনার্জি অ্যাপ্লাই করেছিলাম। এখন এ বি সি এই তিনটের মধ্যে আকর্ষণ বল আছে বলেই এ কে যদি ভাইব্রেট করাই তাহলে ওই ভাইব্রেশনটা কিন্তু আস্তে আস্তে সি এর মধ্য দিয়েও যাবে। তার মানে এর ভাইব্রেশনের নেচার আর সি এর ভাইব্রেশনের নেচার কিন্তু আইডেন্টিক্যাল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এইখানে তো এনার্জি লস হচ্ছে না বলে আমি ধরে নিচ্ছি। এর ভাইব্রেশনের নেচার আর সি এর ভাইব্রেশনের নেচার কিন্তু এক হবে। সিমিলারলি যদি আমি t=0 সময়ে এই পার্টিকেলকে ভাইব্রেট করাই তাহলে আস্তে আস্তে ভাইব্রেশনটা এই পার্টিকেল থেকে আস্তে আস্তে অন্য পার্টিকেলগুলোতে ছড়িয়ে পড়বে। আর প্রত্যেকটা পার্টিকেলেরই কিন্তু ভাইব্রেশনের নেচার কিন্তু সেম হবে, এই বিষয়েও কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কিন্তু প্রত্যেকের ভাইব্রেশনের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটা কি বলো তো? t=0 সময় আমি ভাইব্রেশনটা এই বিন্দুতে অ্যাপ্লাই করেছি বা এই পার্টিকেলের উপর অ্যাপ্লাই করেছি, ভাইব্রেশনটা তো ছড়িয়ে পড়তে সময় লাগবে একটা। কত সময় লাগবে? টাইম কত লাগবে? ধরে নিচ্ছি ওয়েভটা, ধরে নিচ্ছি নয়, তোমরা আস্তে আস্তে পড়বে যে কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের ক্ষেত্রে ওয়েভ ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ভি কনস্ট্যান্ট হয়। এখন এক্স কি হয়? ভিটি। যদি ভি কনস্ট্যান্ট হয়, এক্স ভিটি হয়, তাহলে টি কত হয়? এক্স বাই ভি হয়। তার মানে এই পার্টিকেল থেকে এই পার্টিকেলটা যদি এক্স ডিস্টেন্স দূরে থাকে তাহলে এর ভাইব্রেশন আর এর ভাইব্রেশনের মধ্যে টাইমের ডিফারেন্স থাকবে। সেই টাইমের ডিফারেন্স টি কত হবে? এক্স বাই ভি হবে। মানে মানে এই পার্টিকেলটা সি এর থেকে এক্স বাই ভি সময় এগিয়ে থাকবে, তাই না? এর ভাইব্রেশন আগে হবে, এর ভাইব্রেশন পরে হবে, তার মানে সময়ের দিক থেকে এ এগিয়ে থাকবে, এ পেছিয়ে থাকবে, আর এই টাইমের ডিফারেন্সটা এক্স বাই ভি হবে। এটুকু বুঝতে পারলে তো? এখন আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি পড়েছিলাম? এক্স এ সাইন ওমেগা টি পড়েছিলাম। এখন যদি টাইমের ডিফারেন্স হয় তাহলে অবশ্যই ফেজ ডিফারেন্স তৈরি হবে, ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই তৈরি হবে। ডেল্টা ফাই কত হবে? ওমেগা ইন্টু ডেল্টা টি হবে। তার মানে এটুকু বুঝতে পারলাম ফেজ ডিফারেন্স তৈরি হবে। আর যদি ফেজ ডিফারেন্স তৈরি হয়, ধরো কোনো একটা মুহূর্তে এই পার্টিকেলটা ওপরের ডাইরেকশনে যাচ্ছে, দেখা গেল সেই মুহূর্তে এই পার্টিকেল নিচের ডাইরেকশনে যাচ্ছে, কেন? কারণ ফেজ ডিফারেন্স থাকবে, স্বাভাবিক। ধরো দুটো পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, এখানে এই পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে আর এই পার্টিকেলটাও সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। যদি এদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে তাহলে ধরো কোনো একটা মুহূর্তে ওপরের দিকে আছে,
হতে পারে কোনো একটা ওই সেই মুহূর্তে এই পার্টিকেল নিচের দিকে যাচ্ছে। কেন? কারণ ফেজ ডিফারেন্স রয়েছে, তাই না? তার মানে কিছু কিছু পার্টিকেল তাদের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একদম হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ তার মানে কিছু কিছু পার্টিকেলের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ভ্যালু মিন পজিশন থেকে সর্বোচ্চ হবে, আর কিছু কিছু পার্টিকেলের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ভ্যালু তার মিন পজিশন থেকে মিনিমাম হবে। অর্থাৎ পজিটিভ মানে কিছু কিছু পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের মান পজিটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম হবে, আবার কিছু কিছু পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের মান নেগেটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম হবে। যে পার্টিকেলগুলো পজিটিভ এক্সট্রিমে আছে সেগুলোকে আমরা ক্রেস্ট বলবো, যে পার্টিকেলগুলো নেগেটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আছে সেগুলোকে আমরা ট্রাফ বলবো। দেখো নোটস লেখাচ্ছি, ধরো এ দেখো ক্রেস্ট কি, ট্রাফ কি। দ্য ক্রেস্ট অফ এ ওয়েভ ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অর পিক অফ দ্য ওয়েভ অ্যাভাভ ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। স্বাভাবিক বললাম না, ক্রেস্ট অফ দ্য ওয়েভ, ক্রেস্ট মানে কি ওয়েভের সেই পয়েন্ট যারা একদম পিকে রয়েছে, যারা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যাদের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম। ইট ইজ দ্য পয়েন্ট ওয়েয়ার ওয়েভ হ্যাজ ম্যাক্সিমাম পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তার মানে যে পার্টিকেলগুলো ডিসপ্লেসমেন্ট পজিটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম সেগুলোকে ক্রেস্ট বলবো, বা ওয়েভের পিকগুলোকেও কিন্তু আমি ক্রেস্ট বলতে পারি। তাহলে ট্রাফ কি? ট্রাফ হচ্ছে দ্য ট্রাফ অফ এ ওয়েভ ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অর ভ্যালি অফ দ্য ওয়েভ বিলো ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। মানে ইকুইলিব্রিয়াম পজিশনের নিচে যাদের ডিসপ্লেসমেন্ট নেগেটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম, অর্থাৎ ভ্যালিগুলো যেগুলো রয়েছে, টপ মোস্ট পিকগুলো হচ্ছে ক্রেস্ট, আর নিচের একদম নিচে যে ভ্যালিগুলো রয়েছে সেগুলোকে আমরা ট্রাফ বলবো। দ্য ট্রাফ অফ এ ওয়েভ ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অর ভ্যালি অফ দ্য ওয়েভ বিলো ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। ইট ইজ দ্য পয়েন্ট ওয়েয়ার দ্য ওয়েভ হ্যাজ ম্যাক্সিমাম নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। আশা করছি ক্রেস্ট বুঝতে পেরেছো, ট্রাফ বুঝতে পেরেছো। আর অবশ্যই দেখো না, ছবি দেখে বুঝতেই পারছো কোনটা ক্রেস্ট কোনটা ট্রাফ। আর এইখানে ওয়েভ যে দিক বরাবর, ধরো ওয়েভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে আর পার্টিকুলার ভাইব্রেশন ওয়াই ডাইরেকশন বরাবর হচ্ছে, বাস হয়ে গেল। ট্রান্সভার্স ওয়েভের যে ক্রেস্ট আর ট্রাফ সেটা বুঝলাম। এবারে নেক্সট যেটা বুঝতে হবে সেটা হবে লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কম্প্রেশন কি রেয়ার ফ্র্যাকশন কি। আগে নোট ডাউন করে দিয়ে বলছি। এবারে পড়বো মেকানিক্যাল ওয়েভ, কিন্তু ওয়েভটা ট্রান্সভার্স হবে না, লঙ্গিটিউডিনাল হবে। লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে কি? এখানে পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন ওয়েভ প্রোপাগেশনের ডাইরেকশনের সঙ্গে প্যারালাল হবে। অর্থাৎ ওয়েভ যদি এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করে তাহলে পার্টিকেলের ভাইব্রেশনও কিন্তু এক্স ডাইরেকশন বরাবরই হবে। এইখানে কি ঘটনা ঘটতে পারে? ধরো এইখানে একটা পার্টিকেল রয়েছে, এইখানে একটা পার্টিকেল রয়েছে, এইখানে একটা পার্টিকেল রয়েছে। এই পার্টিকেলকে আমি এই ডাইরেকশন বরাবর ভাইব্রেট করতে বললাম, বা এনার্জি এমনভাবে সাপ্লাই করলাম যাতে করে পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর ভাইব্রেট করে। এখন এ যদি এক্স অক্ষ বরাবর ভাইব্রেট করে বাধ্য হবে এও এক্স অক্ষ বরাবর ভাইব্রেট করতে। সিমিলারলি বাধ্য হবে এই পার্টিকেলটাও এক্স ডাইরেকশন বরাবর ভাইব্রেট করতে। কিন্তু ওই যে বললাম এই পার্টিকেলের ভাইব্রেশন আর এই পার্টিকেলের ভাইব্রেশন আইডেন্টিক্যাল হবে, এই পার্টিকেলের ভাইব্রেশন আর এই পার্টিকেলের ভাইব্রেশন আলাদা, মানে আইডেন্টিক্যাল হবে। কিন্তু এ পার্টিকেল বি পার্টিকেল সি পার্টিকেলের ভাইব্রেশনের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, একটা ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু ফেজ ডিফারেন্স থাকবে। ফেজ ডিফারেন্স থাকবে অর্থাৎ হতে পারে কোনো একটা মুহূর্তে এই পার্টিকেল এর ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পজিটিভ ডাইরেকশনে, হতে পারে সেই মুহূর্তে এই পার্টিকেলের মানে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নেগেটিভ অ্যাক্সিসের দিকে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। হতে পারে কোনো একটা মুহূর্তে এ পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন, এ পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পজিটিভ ডাইরেকশনে, আর সেই মুহূর্তে হতে পারে বি পার্টিকেলের ভাইব্রেশনের ডাইরেকশন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে
নেগেটিভ অ্যাক্সিস দিকে। তাহলে এই রিজিয়নে কি তৈরি হলো, একটা পার্টিকেল যদি ডান দিকে সরে আর একটা পার্টিকেল যদি বাঁ দিকে সরে, তাহলে এই জায়গাতে কি হলো, কম্প্রেশন হলো। এই জায়গাতে কি হলো, প্রেসার বেশি হলো। এই জায়গাতে কি হলো, ডেনসিটি বেশি হলো। তো যেখানে প্রেসার বেশি হবে, যেখানে ডেনসিটি বেশি হবে, যে জায়গাতে মানে পার্টিকেলগুলো দুদিক থেকে চাপ দেবে, সেইখানে তৈরি হবে কম্প্রেশন। ট্রান্সভার্স ওয়েভে যেমন ক্রেস্ট তৈরি হচ্ছিল, যে পার্টিকেলগুলো ওপরের দিকে ছিল সেগুলোকে আমরা মানে যে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট পজিটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম ছিল সেগুলোকে আমরা যেমন ক্রেস্ট বলছিলাম, ঠিক সেরকম এইখানে যে জায়গাতে প্রেসার ম্যাক্সিমাম তৈরি হচ্ছে বা ডেনসিটি ম্যাক্সিমাম তৈরি হচ্ছে, ওই জায়গাটাকে আমরা বলবো কম্প্রেশন রিজিয়ন। ঠিক আছে। আবার এরকমটাও হতে পারে যে কোনো একটা মুহূর্তে, এরকমটাও হতে পারে, দাঁড়াও, এরকমটাও হতে পারে কোনো একটা মুহূর্তে এ পার্টিকেলের মানে এ পার্টিকেলের ভাইব্রেশনের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নেগেটিভ অ্যাক্সিস বরাবর। আবার সেই মুহূর্তে বি পার্টিকেলের ভাইব্রেশনের জন্য এর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পজিটিভ ডাইরেকশন বরাবর। তাহলে এ পার্টিকেল ডান দিকে যাচ্ছে, বি পার্টিকেল লেফট সাইডে যাচ্ছে। তাহলে দুজন যদি দুদিক থেকে সরে যায়, তাহলে এইখানে কি হলো, এখানে রেয়ার ফ্র্যাকশন তৈরি হলো। এইখানে ডেনসিটি কি হলো, কমে গেল। এখানে ডেনসিটি কি হলো, কমে গেল। এখানে প্রেসার কি হলো, কমে গেল। তাহলে এই জায়গাটাকে কি বলবো, রেয়ার ফ্র্যাকশন বলবো। তাহলে যখন লংগিটিউডনাল ওয়েভ তৈরি হবে, সেখানে কোনো কোনো জায়গাতে কি হবে, কম্প্রেশন তৈরি হবে, কম্প্রেশন তৈরি হবে। আর কোনো কোনো জায়গাতে রেয়ার ফ্র্যাকশন তৈরি হবে। তাহলে যেমনটা ট্রান্সভার্স ওয়েভে ক্রেস্ট অ্যান্ড ট্রাফ তৈরি হচ্ছিল, ঠিক সেরকম লংগিটিউডনাল ওয়েভের ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে কম্প্রেশন তৈরি হবে, কোনো কোনো জায়গাতে রেয়ার ফ্র্যাকশন তৈরি হবে। ধরো ডেফিনেশনটা বলে দিচ্ছি। দেখো, ছবি দেখে বুঝতেই পারছো কম্প্রেশন কোনটা, রেয়ার ফ্র্যাকশন কোনটা। আবার বলছি, প্রত্যেকটা জিনিস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করব, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ধরো তাহলে কম্প্রেশন কি, কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন রেফার্স টু দ্য রিজিয়ন ইন এ লংগিটিউডিনাল ওয়েভ ওয়ার পার্টিকেল অফ দ্য মিডিয়াম আর ক্লোজলি প্যাকড টুগেদার। অবশ্যই কম্প্রেশনে কি হয়েছে, পার্টিকেলগুলো ক্লোজলি প্যাকড আছে, কাছাকাছি আছে খুব। রেজাল্টিং ইন হাইয়ার ডেন্সিটি, অবশ্যই পার্টিকেলগুলো যদি এক কাছে চলে আসে তাহলে এখানে ডেন্সিটি কি হবে, বেশি হয়ে যাবে। ইন এ কম্প্রেশন দ্য পার্টিকেলস এক্সপিরিয়েন্স হাইয়ার প্রেসার অ্যান্ড আর টেম্পোরারিলি কম্প্রেসড। স্বাভাবিক, কাছাকাছি আসার জন্য ডেন্সিটি বেশি হচ্ছে, আর ডেন্সিটি বেশি হওয়ার জন্য এই জায়গাতে প্রেসার বেশি হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো টেম্পোরারি কথাটা বলেছে। টেম্পোরারি কথাটা কেন বলেছে, বোঝো ব্যাপারটা। এই পার্টিকেল তো ভাইব্রেট করছে এরকম এরকম, এই পার্টিকেল তো ভাইব্রেট করছে এরকম এরকম। এখন এই পার্টিকেলটার মানে এখন এ পার্টিকেল পজিটিভ এক্স, মানে এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। কিছুক্ষণ পরেই এর ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম থেকে নেগেটিভ এক্স অক্ষ বরাবর হবে। ঠিক দেখো, এখন বি পার্টিকেলের ভাইব্রেশনের জন্য ডিসপ্লেসমেন্ট নেগেটিভ এক্স অক্ষ বরাবর, কিছুক্ষণ পরেই বি এর ডিসপ্লেসমেন্ট পজিটিভ এক্স অক্ষ বরাবর হবে। যখন এইখানে এখন কম্প্রেশন তৈরি হয়েছে, কিন্তু ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যেখানে কম্প্রেশন এখন তৈরি হয়েছিল সেখানে রেয়ার ফ্র্যাকশন তৈরি হচ্ছে। তাহলে যেটা এখন কম্প্রেশন সেটা কিছুক্ষণ পরে আবার রেয়ার ফ্র্যাকশন পয়েন্ট তৈরি হচ্ছে। তার মানে কম্প্রেশনটা তো টেম্পোরারি, পার্মানেন্ট তো নয়, তাই জন্য টেম্পোরারি কথাটা ইউজ করা হয়েছে এখানে। ডেফিনেশনটা আরেকবার পড়ে নাও, তাহলে খুব ভালো করে বুঝতে পেরে যাবে। কম্প্রেশন রেফার্স টু দ্য রিজিয়ন ইন এ লংগিটিউডিনাল ওয়েভ ওয়ার পার্টিকেল অফ দ্য মিডিয়াম আর ক্লোজলি প্যাকড টুগেদার। অবশ্যই তাদের কাছাকাছি আছে, রেজাল্টিং ইন হাইয়ার ডেন্সিটি, ডেন্সিটি বেশি আছে। ইন এ কম্প্রেশন দ্য পার্টিকেলস এক্সপিরিয়েন্স হাইয়ার প্রেসার অ্যান্ড আর টেম্পোরারিলি কম্প্রেসড। রেয়ার ফ্র্যাকশনটা কী হবে, তার অপোজিট হবে। রেয়ার ফ্র্যাকশন ইজ দ্য অপোজিট অফ কম্প্রেশন। It's the region in a longitudinal wave where particle of the medium are spread apart. স্বাভাবিক, তারা স্প্রেড করে গেছে।
রেজাল্টিং ইন লোয়ার ডেন্সিটি, ডেন্সিটিটা কমে গেছে। ইন এ রেয়ার ফ্র্যাকশন দ্য পার্টিকেল এক্সপিরিয়েন্স লোয়ার প্রেসার অ্যান্ড মিডিয়াম ইজ টেম্পোরারিলি এক্সপান্ডেড। এটাও বুঝতে পেরেছ। এর জাস্ট উল্টোটা। এরপর এটা কি মুখস্থ করবে না, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কম্প্রেশন কি, রেয়ার ফ্র্যাকশন কি, এটা ক্লাস 11-এ জীবনে আসবে না, এগুলো ক্লাস 9-এ আসতো। তোমাদেরকে এখন জাস্ট এগুলো বুঝতে হবে। আবার বলছি, আমার ইংরেজিতে সংজ্ঞা লেখার কারণ হচ্ছে তোমরা যে কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করবে সেগুলো কিন্তু ইংলিশেই হবে, তাই জন্য টার্মগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। বুঝতে পেরেছো? চলো এতটা নোট ডাউন করো। এবারে দেখো, এখন এখানে কিছু কিছু টার্ম আছে যেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তোমরা জানো 9-এ এগুলো পড়ে এসেছো, তাও আরেকবার আমার কর্তব্য রিভাইজ করানো, তাই রিভাইজ করিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বুঝতে হবে সেটা ওয়েভলেন্থ কি। ওয়েভলেন্থ কি? ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ ক্রেস্ট অর ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ ট্রাফ, সেটাকে ওয়েভলেন্থ বলবো। দুটো ক্রেসের দুটো কাছাকাছি, মানে মিনিমাম ডিস্টেন্সের যে দুটো ক্রেস্ট রয়েছে সেই মিনিমাম ডিস্টেন্সটাকে বলবো ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। মিনিমাম ডিস্টেন্সে যে দুটো ট্রাফ রয়েছে, সাকসেসিভ যে দুটো ট্রাফ রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্সটাকে বলবো আমরা ওয়েভলেন্থ। আবার ডিস্টেন্স বিটুইন এনি টু নিয়ারেস্ট পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ভাইব্রেটিং ইন সেম ফেজ। তুমি ওয়েভের ওপরে যে কোনো দুটো পার্টিকেল নিয়ে নাও, যদি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ দুটো পার্টিকেল যদি সেম ফেজে থাকে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে ডিফারেন্সটাকে ওয়েভলেন্থ বলবো। তো তাদের মধ্যে ডিস্টেন্সটাকে বলবো ওয়েভলেন্থ। ঠিক আছে, ডিফারেন্স বললাম, সরি, ডিস্টেন্সটাকে আমরা ওয়েভলেন্থ বলবো। আবার বলছে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ ডিউরিং দ্য টাইম ইন্টারভাল ইন উইচ এনি ওয়ান পার্টিকেল অফ দ্য মিডিয়াম কমপ্লিট ওয়ান সাইকেল অ্যাবাউট ইটস মিন পজিশন। এই ব্যাপারটা কি? আবার বলছি, ধরো একটা লাফদড়ি নিয়েছো, তুমি একটা প্রান্ত ধরেছো, আর একটা প্রান্ত তোমার বন্ধু ধরেছো। এখন তুমি যে প্রান্তটা ধরেছো সেটা তো লাফদড়ির ওপর অবস্থিত কোনো একটা পার্টিকেল। যে সময়ে মানে তোমার একটা ফুল অসিলেশন কমপ্লিট করতে যে সময় লাগছে, একটা ফুল অসিলেশন কমপ্লিট করতে তোমার যে সময় লাগছে, সেই সময় ওয়েভ যতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেটাকেই হচ্ছে একটা ওয়েভলেন্থ বলবো। তুমি ইমাজিন করো না, তুমি ধরো হাতটাকে আস্তে আস্তে করে উপর দিকে তুল, মানে তুমি হাতটাকে আস্তে আস্তে অসিলেট করাচ্ছ, তুমি এমনি করে তুললে, আবার মেন পজিশনে এলে, আবার নেগেটিভ ডাইরেকশনে নামালে, দিয়ে আবার মেন পজিশনে এলে, এই সময় ওয়েভটা পুরো একটা এরকম ডিস্টেন্স গেল। এই ডিস্টেন্সটাকে আমি বলবো ওয়েভলেন্থ। বুঝতে পেরেছো? তাহলে যে সময়ে কোনো একটা পার্টিকেল তার মিন পজিশন বরাবর একটা ফুল সাইকেল কমপ্লিট করে, সেই সময় ওয়েভ যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে আমরা ওয়েভলেন্থ বলবো। বা ওয়েভলেন্থ তুমি এরকমও ভাবতে পারো, ওয়েভের ওপর যে মিনিমাম ডিস্টেন্স গেলে ওয়েভের পুরো শেপটা রিপিট হচ্ছে, যে মিনিমাম ডিস্টেন্স গেলে ওয়েভের শেপটা পুরো রিপিট হচ্ছে, সেটাকেই বলবো ওয়েভলেন্থ। মানে কোনো একটা স্পেসিফিক বিন্দু থেকে শুরু করে ল্যামডা ডিস্টেন্স গেলেই কিন্তু ওয়েভের শেপটা কিন্তু পুনরায় আবার রিপিট হবে। তোমরা ধরো একটা জিনিস ছোট্ট বলে দিই তোমাদের, ধরো একটা ওয়েভ আঁকছি, ঠিক আছে? ধরো এইখান থেকে শুরু করলে এই পার্টিকেল আর এই পার্টিকেল সেম ফেজে আছে, তুমি এতটা ডিস্টেন্স গেলেই ওয়েভের শেপটা কিন্তু আবার রিপিট হবে, দেখতে পাচ্ছ? আবার তুমি এইখান থেকে শুরু করছো, এতটা ডিস্টেন্স গেলেই দেখো ওয়েভের শেপটা দেখো আবার রিপিট হচ্ছে পুরোটা নিচের দিকে। তাহলে এইটা হয়ে গেল আমার ল্যামডা, তাহলে এইটা হয়ে গেল আমার ল্যামডা। তুমি এইখান থেকে লক্ষ্য করো না, এক্স্যাক্টলি এতটা ডিস্টেন্স গেলেই কিন্তু ওয়েভের শেপটা আবার রিপিট হচ্ছে। তাহলে যতটা লেন্থ গেলে পরে ওয়েভের শেপটা আবার পুনরায় রিপিট হবে, সেই ডিস্টেন্সটাকে আমরা ওয়েভলেন্থ বলবো। ঠিক আছে, এবারে পড়বো ফ্রিকোয়েন্সি কি। মানে 1 সেকেন্ড সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মানে কি পড়েছিলাম, 1 সেকেন্ডে কোনো একটা পার্টিকেল যতগুলো ফুল অসিলেশন কমপ্লিট করছে, যতগুলো অসিলেশন 1 সেকেন্ডে কমপ্লিট হচ্ছে, সেটাকেই বলবো ফ্রিকোয়েন্সি। তাহলে ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মানে কি হবে, একটা অসিলেশন যদি কমপ্লিট করে
তাহলে একটা ফুল ওয়েভ তৈরি হচ্ছে। এখন 1 সেকেন্ডে যদি 10টা অসিলেশন কমপ্লিট করে, তার মানে 1 সেকেন্ডে 10টা ওয়েভ তৈরি হবে। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে কোনো একটা অসিলেটিং পার্টিকেল যতগুলো ফুল ওয়েভ তৈরি করে সেটাকেই তার ফ্রিকোয়েন্সি বলবো, তাই না? যেটাই লেখা আছে নাম্বার অফ অসিলেশন কমপ্লিট বাই ভাইব্রেটিং পার্টিকেল ইন ইউনিট টাইম, এটা তো তোমরা সিম্পল হারমোনিক মোশনে অলরেডি পড়েছিলে। এখানে বলছে দ্য নাম্বার অফ কমপ্লিট ওয়েভ জেনারেটেড বাই ভাইব্রেটিং পার্টিকেল ইন ইউনিট টাইম। অবশ্যই ভাইব্রেটিং পার্টিকেলই তো ওয়েভ তৈরি করে। এখন 1 সেকেন্ডে কোনো একটা ভাইব্রেটিং পার্টিকেল যতগুলো অসিলেশন কমপ্লিট করবে, 1 সেকেন্ডে ওই ভাইব্রেটিং পার্টিকেল ততগুলোই ফুল ওয়েভ তৈরি করবে। আর 1 সেকেন্ডে ওই ভাইব্রেটিং পার্টিকেল যতগুলো ফুল ওয়েভ তৈরি করছে সেই সংখ্যাটাকেই আমি ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি বলবো। ঠিক আছে, এবারে টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড তোমরা জানো, আমি আর বলছি না। ঠিক আছে, একটা অসিলেশন কমপ্লিট করতে যে সময় লাগে বা একটা ফুল ওয়েভ তৈরি, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে একটা অসিলেশন কমপ্লিট করতে কোনো একটা ভাইব্রেটিং পার্টিকেলের যে সময় লাগে সেটাকে আমরা তার টাইম পিরিয়ড বলবো। আর ওয়েভের ক্ষেত্রে কি বলবো? একটা ফুল ওয়েভ কোনো একটা ভাইব্রেটিং পার্টিকেল তৈরি, প্রথম কথা ওয়েভ কে তৈরি করছে? ভাইব্রেটিং পার্টিকেল। তাহলে একটা ফুল ওয়েভ কোনো একটা ভাইব্রেটিং পার্টিকেলের তৈরি করতে যে পরিমাণ সময় লাগে সেটাকে আমি তার সেই ওয়েভের টাইম পিরিয়ড বলবো। বোঝা গেছে? অ্যামপ্লিটিউড মানে আবার সেই কোনো একটা ভাইব্রেটিং পার্টিকেলের মিন পজিশন থেকে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মান সেটাকে তার অ্যামপ্লিটিউড বলবো। বা তুমি ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে বলতে পারো ক্রেস্টের যে ডিস্টেন্স, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ক্রেস্টের ডিস্টেন্সটাকে তুমি অ্যামপ্লিটিউড বলতে পারো। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ট্রাফের ডিস্টেন্সটাকে তুমি অ্যামপ্লিটিউড বলতে পারো। পার্টিকেল ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি মানে কি? এখানে পার্টিকেল মানে কাকে বলা হচ্ছে? এই যে ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট কেন করছে? আজকে মিডিয়ামের পার্টিকেলগুলো ভাইব্রেট করছে বলেই তো ওয়েভ মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে। তো মিডিয়ামের পার্টিকেলগুলো যে স্পিডে ভাইব্রেশন করছে সেটাকেই পার্টিকেলের ভেলোসিটি বলবো। এখন তোমরা খুব ভালো করে জানো যে মিডিয়ামের পার্টিকেলগুলো যখন সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তখন তার ভেলোসিটি কি কখনো কনস্ট্যান্ট হয়? ভেলোসিটি কখনো কনস্ট্যান্ট হয় না। একদম এক্সট্রিম পজিশনে কি হয়? ভেলোসিটি 0 হয়। মিন পজিশনে কি হয়? ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। তাহলে এখানে পার্টিকেল ভেলোসিটি বলছে মানে ভাইব্রেটিং পার্টিকেলের ভেলোসিটি বলছে। আর যেহেতু পার্টিকেলগুলো ভাইব্রেশন করছে অর্থাৎ পার্টিকেলগুলো এখানে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, তার মানে পার্টিকেল ভেলোসিটি কখনো কনস্ট্যান্ট হবে না। পার্টিকেলের ভেলোসিটি সবসময় ফ্ল্যাকচুয়েট করছে, কখনো ম্যাক্সিমাম হচ্ছে কখনো মিনিমাম হচ্ছে। মিন পজিশনে ম্যাক্সিমাম, এক্সট্রিম পজিশনে মিনিমাম। আর ওয়েভ ভেলোসিটি তাহলে কি? ওই যে বললাম কোনো একটা, এই যে এই পার্টিকেলটাকে ভাইব্রেট করিয়ে দিয়েছিলাম, এরপর এই ভাইব্রেশনটা একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে, যেতে যে মানে একক সময়ে ওই ভাইব্রেশন মানে একক সময়ে ভাইব্রেশনটা যে ডিস্টেন্স ট্রাভেল করছে, একক সময়ে এনার্জিটা যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাকেই ওয়েভ ভেলোসিটি বলবো। আর পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে কোনো একটা স্পেসিফিক ওয়েভের জন্য কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়। তাহলে পার্টিকেলের ভেলোসিটি কখনো কনস্ট্যান্ট হবে না, কিন্তু ওয়েভ ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট হবে। ছেলেমেয়েরা ভুল করে, ছেলেমেয়েরা এদিক ওদিক করে দেয় ওয়েভ ভেলোসিটি কি আর পার্টিকেল ভেলোসিটি কি। অনেক ছেলেমেয়ে পার্টিকেল ভেলোসিটি মানে ওয়েভ ভেলোসিটি হিসাবে ট্রিট করে নেয়। তাহলে তোমাদেরকে বুঝতে হবে পার্টিকেল ভেলোসিটি কি আর ওয়েভ ভেলোসিটি কি। বাস, আজকের ভিডিওতে এতটাই থাক। আরও অনেক কিছু রয়েছিল কিন্তু আমি সেগুলো বললাম না, কারণ সেগুলো পরবর্তী ভিডিওতে বললেই তুমি ভালো করে বুঝতে পারবে। আজকের ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আমি নেক্সট টপিকগুলো আলোচনা করব। আজকের মতো বাই।